আদিল মির্জা's beloved লিখেছেন নাবিলা ইশক। পর্ব সংখ্যা 4। আদিল মির্জার সামনে যা মন চায় তা বলা যায় না, করা যায় না। যতই তারা পার্সোনাল বডিগার্ড হোক না কেন, তাদের একটা গণ্ডি আছে যা কখনো চাইলেও ভাঙা সম্ভব হয় না। মালিক আর কর্মচারীদের মধ্যে ভেদাভেদ আছে, অস্বীকার করার মতো বিষয় কি এটা? এলেন সহ বাকিরা এই ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে লালন করে থাকলেও শান্ত তাদের থেকে ভিন্ন, অতিমাত্রায় ভিন্ন। এলেন দেখে শুনে যতটুকু বুঝেছে, শান্ত এমন অনেক কাজ, এমন অনেক কথাবার্তা আদিলের সামনে বলেছে যা অন্য কেউ বললে সে ব্যক্তির গলার রগকে কেটে ফেলতো আদিল মির্জা। এলেন খুব করে লক্ষ্য করেছে শান্তর বেলাতে আদিল ভীষণ নমনীয়, ভীষণ। এত বছর ধরে তারা একসাথে, এতটুকু বুঝতে না পারার কথা না। তবে বিপরীতে শান্ত একটা উজবুক, সেসবে ছেলেটার মনোযোগ কম। ও সৎ ও সাহসী, আর সবচেয়ে বড় কথা ও বসের বিষয়ে ভীষণ ভাবে। ব্যাপারটা রীতিমতো ব্যক্তিগত দিক দিয়েও দেখা চলে। এই যেমন মিস রোজার ব্যাপারটার কথাই বলা যাক, একটুও হদিশ পায়নি এলেন সহ বাকিরা, অথচ শান্ত আগে থেকে বুঝতে পেরেছে, খোঁজ রেখেছে। কতটা খেয়াল করলে এমন বিষয় চোখে পড়ে। এই তো তারা এখন ফিরছিল এই মির্জাবাড়ির উদ্দেশ্যে। তাদের গাড়িটা, অন্যভাবে বলতে গেলে যে গাড়িতে আদিল মির্জা চড়ে, ওটা চৌড়া, বড়, 3 সারি সিটের ব্যবস্থা ওটায়। ড্রাইভিং সিটে স্বপন বসেছে, পাশে ক্লান্ত, মধ্যটায় এলেন আর শান্ত, পেছনে আদিল একা বসে আছে 2 হাত পা ছড়িয়ে। তাদের পেছনে আরও 3টা গাড়ি আছে। আদিলের চোখ মুখের অবস্থা সুবিধার নয়, গুরুগম্ভীর বলা যেতে পারে। এই মুখে তাকালেই তো এলেনের গলা শুকিয়ে আসে, একটু টু শব্দ করার সাহস হয় না। অথচ পিনপতন নীরবতা ভেঙে শান্ত হঠাৎ করে শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দে যেন গাড়ির ভেতরটা কেঁপে উঠল। হাসতে হাসতে বেচারা শরীর সিটে দুর্বলভাবে এলিয়ে দিয়েছে। এলেন হাসতে পারে না, বরঞ্চ ভয়ে ভেতরটা চুপসে এইটুকুন হয়ে গেছে, ঠিক তার মুখের মতন। কোনো রকমে আর চোখে তাকালো। আদিল মির্জা গরম চোখে তাকিয়ে আছে, যেন এক্ষুনি শান্তকে চিবিয়ে চিবিয়ে খাবে। শান্ত কোনো রকমে নিজের অট্টহাসি চেপে বলল, বস, আই এম সো সরি, কিন্তু বেচারা কদিন বোধহয় ঘর ছেড়ে বেরোবে না, ভীষণ ভয় পেয়েছে বলে আরেক চোট হাসল। এলেন ভয়ে নিজের সিটে সিটিয়ে গেল। সে মোটেও মার খেতে চায় না। চোখ মুখ বুঝতেই তীব্র শব্দ হলো। ফাইলের বাড়ি পড়েছে শান্তর মাথায়, একটা না দুটো, ব্যাস এইটুকুই। শান্তর মতো এমন দুঃসাহস অন্য কেউ দেখালো না। দেখালে যে কি হতো। মার খেয়ে শান্ত ঠান্ডা হয়েছে ঠিকই, তবে তার রঙ্গ তামাশা কমেনি। ভীষণ গদগদ ভাব নিয়ে আদিলের দিকে ফিরে প্রশ্ন করলো, বস, আপনি ভোজপুরি গান শুনেছেন? আদিল চোখ গরম করে তাকালো উত্তরের বদলে। শান্তকে এতে মোটেও বিচলিত হতে দেখা গেল না। বিন্দুমাত্র কমল না তার উত্তেজনা। আরও উচ্ছ্বাস নিয়ে জানালো, বস, একটা ভোজপুরি গান আছে, গানটা আপনার সাথে মানাতে পারে, একটু শুনবেন? আদিল হ্যাঁ না কিছুই বলল না, পাত্তা দিল না। তাকালো উরুর উপর রাখা ল্যাপটপের উপর। স্ক্রিনে ভাসছে গুরুত্বপূর্ণ তথ্য। অপরদিকে শান্ত ব্যস্ত গলায় আদেশ করছে গান ছাড়ার জন্য। কার সাউন্ড সিস্টেম থেকে ক্লান্তকে দিয়ে গান ছাড়িয়েছে। একটা গান বাজতে শুরু করেছে। নীরবতা ভাঙা উচ্চধ্বনির গান শুনেও আদিল তাকালো না, পড়ল না চোখে পলক। শান্ত মিটমিটি হাসছে। গানের টুন শুনেই এলেন 2 হাতে চোখ মুখ চেপে নিজেকে একটুখানি আড়াল করার চেষ্টা করেছে। ক্লান্ত আর স্বপনও অসহায়ভাবে মুখ চাওয়াচাওয়ি করে নিয়েছে। অমন সময় কিছু লিরিক্স বেজে উঠল। आपने लाबर को देखा दो, ओ मुझके भी डार्लिंग मौका दो, ओ आपके लाबर को देखा दो, मुझे भी डार्लिंग मौका दो। শান্ত উচ্চস্বরে গানটা তালে তাল মিলিয়ে গাইছিল। এলেন 2 হাতের পেছনে নিঃশব্দে হাসছে। কাঁপছে তার কাঁধ। আদিলের হাতের আঙুলগুলো স্তব্ধ হয়েছে অনেক আগেই। সে হতভম্ব হয়ে লিরিক্সগুলো শুনছিল। এমন কথা বলে যে গান হতে পারে তা সে তার 36 বছরের জীবনে আজই প্রথম জানল। শান্ত ভ্যাবলার মতো হেসে হেসে আবার জিজ্ঞেস করল, বস, মনে হচ্ছে না আপনি আর মিস রোজা? বলতেই ফের ফাইলের আঘাত পড়ে শান্তর মাথায়। শান্ত আর্তনাদ করে মাথা বাঁচাতে আরেকটু সরে বসেছে। ব্যাস এইটুকুনি।
এলেন সহ স্বপন ক্লান্ত যখন বুঝলো বস রাগ হয়নি, উল্টে মজা পেয়েছে, ওরা অমনি শুরু করে দিল ইত্রামি। উচ্চ শব্দে গানের সাথে সাথে তাল মিলিয়ে খালি গলায় গাইতে শুরু করেছে। আজ রোজার ছুটির দিন, ভীষণ বেলা বেলা করে ঘুম থেকে উঠেছে। রক্ত লাল রঙের পর্দা উড়াউড়ির ফাঁক ফোকর দিয়ে এক চিলতে রোদ এসে ছুঁয়েছে তার সদ্য ঘুম ভাঙা মুখ জুড়ে। রোদটা তীক্ষ্ণভাবে চোখে লাগতেই পুরোপুরি চোখ জোড়া মেলে তাকালো রোজা। সোনালি উষ্ণতা সামলাতে খানিকটা সময়ের প্রয়োজন পড়ল। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে 12টা 29-এ। রোজা আলসে ভঙ্গিতে উঠে বসলো। গতকাল রাতে দরজা লাগাতে ভুলে গিয়েছিল। চাপানো দরজা খুলে হুড়হুড়িয়ে প্রবেশ করলো নিপা বেগম। তার হাতে খুন্তি, চোখে মুখে আতঙ্ক, কথাও বলতে পারলেন না কোনোভাবে। হাতটা বাহিরের দিকে তাক করে হা হা করছেন। রোজা ধরফরিয়ে বিছানা থেকে নেমেই ছুটল। গায়ে তখন হৃদির পছন্দের ডিজনি স্নো হোয়াইটের নাইট স্যুট। দরজাটা মেলে রাখা। দরজার সামনে হতবিবল হয়ে দাঁড়িয়ে আছেন আজিজুল সাহেব, পাশে উচ্ছ্বাস বদনের রাজু। ওর চোখ মুখ চিকচিক করছে। বাইরে সারিবদ্ধভাবে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে কালো পোশাকের বডিগার্ডস। শান্ত আর এলেনের হাতে বড় বড় বক্স। রোজা আশ্চর্য হয়ে গেল। কিছু বলার আগেই শান্ত ভীষণ বিনয়ী ভঙ্গিতে এগিয়ে এলো ভেতরে। হাতের চারকোনার রাজকীয় বক্সটা এগিয়ে ধরে বলল, মিস রোজা, আপনার জন্য স্পেশাল ইনভাইটেশন কার্ড বক্স। আগামীকাল প্রিন্সেসের জন্মদিন, আপনি বিশেষভাবে আমন্ত্রিত। প্রিন্সেস আপনার অপেক্ষায় থাকবেন। সময়ের আগে চলে এলে কৃতজ্ঞ থাকব। রোজা বক্সটা নিল। এলেন স্বপন সহ বাকিরা নিজেদের হাতের উপহারের বক্সগুলো সুন্দরভাবে ভেতরে রেখে পুনরায় দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। শান্ত মিষ্টি করে হেসে বলল, তাহলে আমি আসি মিস রোজা, আগামীকাল দেখা হচ্ছে। রোজা মাথা দোলালো। ভেতরে এসে আবার বসতে বলল না। সে জানে তারা বসবে না, সম্ভব না। শান্ত এলেন বাকিদের নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। রোজা দরজা লাগিয়ে ফিরতেই নিপা বেগম আঁতকে উঠে বললেন, একটু বসতেও তো বলতে পারতি। রোজা অসহায়ভাবে মাথা দুলিয়ে বলল, বসবে না মা, এমন রুলস নেই, এসব তুমি বুঝবে না। রোজা গিয়ে চুবুতুবু মেরে বসে রইল সোফায়। কার্ড বক্সটা খুলল। ভীষণ চমৎকারভাবে বানানো হয়েছে। বড়লোকদের সব বড়লোকই ব্যাপার স্যাপার। তাদের পুরো বাড়িকে দাওয়াত দেওয়া হয়েছে। কার্ডের ভেতরে হৃদির ভীষণ মিষ্টি একটা ছবি কার্টুন আকারে দেওয়া হয়েছে। রোজা আনমনা ছবির উপর হাত বোলালো, মৃদু হাসলো। বাচ্চাটার আগামীকাল জন্মদিন, 6 অক্টোবর, অথচ সে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কি দেবে। সবই তো আছে। রোজা নিজের 29 বছরের জীবনে যা দেখেনি, তাও ওই বাচ্চা মেয়েটা এটুকুন বয়সে দেখে নিয়েছে। অমন একজনকে কি দেওয়া যায়? ইতোমধ্যে রাজু বক্সগুলোতে নজর বুলিয়ে চিৎকার করে উঠল। ওর চিৎকারে বাড়িঘর তুঙ্গে। রাজু একটা বক্স বুকে জড়িয়ে প্রায় কেঁদেই ফেলল। আপু দেখো, এটাই আমার নাম লেখা, দিস ইজ ফর মি। রোজা উঠে দেখল সত্যি সত্যি রাজুর নাম লেখা। শুধু রাজুর নয়, আজিজুল সাহেবের, নিপা বেগমের নামেও বক্স আছে। শেষের একটা বড় লাল রঙের বক্সে রোজার নাম লেখা। রোজা তখনই ওটা ধরল না। বাবা মা ভাইয়ের আনন্দে দিশেহারা ভঙ্গিতে বক্স উন্মোচন কারখানা দেখল। নিপা বেগমের জন্য জামদানি শাড়ি, সাদা রঙের পাড় কালো। আজিজুল সাহেবের কালো সাদার মিশেলের 3 পিস স্যুট। একই রকম রাজুরও। রাজু ভীষণ খুশি। কাপড় চোপড় নিয়ে নিজের রুমে চলে গেল হন্তদন্ত ভঙ্গিতে। এতক্ষণ ধরে নিজের কাপড় কোলে নিয়ে হাসতে থাকা নিপা বেগম এবারে মেয়ের দিকে তাকিয়ে চমকে উঠলেন। কী রে মা, তোরটা খুলবি না? রোজা অনিচ্ছুকভাবে বক্সটা তুলে নিল হাতে। সোফায় বসে খুলল। একটা জর্জেটের কারচুপি করা শাড়ি, লাল রঙের। রোজা ধরতেই বুঝতে পারে জর্জেটের কোয়ালিটি চমৎকার। এত মসলিন আর নরম, ছুলেই মনে হচ্ছে গলে যাবে। দামি পোশাকটাই এমন, দেখলে ছুলে বোঝা যায়। তবে লাল কেন? থিম তো সাদা কালো। শুধু তারটা লাল কেন, নাকি লালও আছে সে জানে না। রোজার অবশ্য সেদিকে মাথা ঘামানোর সময় রইল না। তাকে এখন বেরোতে হবে, রীতির জন্য শপিং করবে, অনেক অনেক কিছু কিনবে। রোজা নিজের গাড়ি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। কাজের উছিলায় নিজের গাড়ির প্রয়োজন হয় না বলে নিজের গাড়িটা চালানোই হয় না একরকম। ছুটির দিনগুলোতে যতটুকু সে বেরোয় তখনই গাড়ি নিয়ে বের হয়। যেমন আজ নিপা বেগম আর রাজুকে নিয়ে বেরিয়েছে। তার গাড়িটা লাল রঙের। বারবারই লাল রঙের উপর অবসেসড সে। ছোটবেলা থেকেই কাপড় চোপড়ের মধ্যে লাল রঙের ছড়াছড়ি। নিপা বেগম প্রায়ই গল্প করেন,
ছোট রোজা লাল রঙের কিছু পেলেই আনন্দে কাঁদতো, এমন একটা সাদা কালো ছবিও আছে। আজিজুল সাহেব ওটা ফ্রেম করে বানিয়ে রেখেছেন। মাঝে মধ্যে ছবিটা দেখেন আর দীর্ঘশ্বাস ফেলেন। রাস্তায় জ্যাম পড়েছে, বিশ্রী রকমের জ্যাম। ঢাকা শহরের অলিতে গলিতে জ্যাম। 10 মিনিটের রাস্তাটুকু পেরোতে আধ ঘন্টা লেগে যায়। রীতির জন্য শপিং করে ফিরতে ফিরতে রাতের 11টা। রীতির পাশাপাশি রোজা নিপা বেগমের পছন্দের দুটি শাড়ি কিনে দিয়েছে, রাজুকে 2 জোড়া জুতা কিনে দিয়েছে, আজিজুল সাহেবের জন্য একটা চমৎকার পাঞ্জাবিও এনেছে। ফেরার পথে রোজার মনে হয়েছিল তার গাড়ি কেউ ফলো করছে। এই অনুভূতিটা বাড়ি ফিরেও মস্তিষ্ক থেকে সরেনি। কেমন বারবার মন বলছিল ওই কালো গাড়িটা একান্তভাবে তাকেই ফলো করেছে। কিন্তু কেন করবে, কে করবে? রোজার চোখে মুখে ভেসে উঠল একটা মুখ, একজোড়া ধূসর গাঢ় রঙা চোখ। মস্তিষ্ক একটা নামই জপল, আদিল মির্জা। কিন্তু কেন? রোজার ভেতরটা পুনরায় অস্বস্তিতে গাঢ় হয়ে এলো। পুনরাবৃত্তি হলো আরেকটি ঘটনা, বিশেষ করে ওই দৃশ্যে। সে হৃদির ঠোঁটে ডান কোণে চুমু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একইভাবে একই স্থানে আদিল মির্জার চুমু খাওয়া। রোজা পাগলের মতো মাথা দুলালো, নিজেকে বোঝালো হয়তোবা তার মনের ভুল, তেমন কিছু নয়। তার মতো সাধারণ একজনের পেছনে এতটা গুরুত্ব কি সে দেবে? এত সময় অপচয় কি করবে? আদৌ সম্ভব? রোজা নিশ্চয় বেশি ভাবছে, দিন শেষে তেমন কিছুই না। এমন থম মেরে বসে আছিস কেন? কি হলো? মায়ের ডাকে রোজা নড়েচড়ে উঠল, মাথা নাড়িয়ে বোঝালো কিছু না। লিভিং রুম থেকে নিজের রুমে চলে গেল। আগামীকাল সন্ধ্যা থেকে বার্থডে পার্টি। 6টা 30-এ প্রবেশের সময়। 7টায় কেক কাটা হবে। তার আগে যেতে বলা হয়েছে রীতির জন্য। রোজা ভেবে রেখেছে সে আগেভাগে যাবে না। রীতির জন্য ওর বাবা আছে, আছে আরও কাজের লোক। সে আগে গিয়ে ওই লোকের সামনে পড়তে চায় না। গেস্ট যে সময় যাবে তখনই সে যাবে, বেশিক্ষণ থাকবেও না। যত দ্রুত সম্ভব চলে আসা যায় ততই মঙ্গল। রোজা নতুন কোনো ঝামেলায় পড়তে চায় না, আর এখন ঝামেলা নেওয়ার মতো সামর্থ্যও তার নেই। ভাবতে ভাবতে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে হোয়াটসঅ্যাপে জিহাদ মেসেজ পাঠিয়ে রেখেছে। ভাসমান কথাটুকু পড়েই রোজার ভেতরে ধুকপুক শুরু হলো। দ্রুত ক্লিক করলো। রোজা, লেটস গেট মেরিড। মা বাবার অপেক্ষা না করি। আমরা আগামীকাল বিয়ে করে ফেলি। হোয়াট ডু ইউ সে? আই কান্ট ওয়েট এনিমোর। জিহাদের হঠাৎ এমন আচরণ মোটেও স্বাভাবিক লাগেনি রোজার কাছে। কয়েকটি বছরের তাদের পরিচয়, কিছু একটা ঘাপলা আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না। সেদিনই তো বলল গ্রাম থেকে ওর বাবা মা ফিরলে তারপরে বিয়ের আলাপ হবে। এখন আবার হঠাৎ করে সুর পাল্টালো কেন? কেন বলল ওর বাবা মা ছাড়াই বিয়েটা এখনই করে ফেলবে? রোজার বেকুলভাবে বিয়েটা করার পরিষ্কার কারণ আছে, কিন্তু জিহাদের কারণ কি? ও কি কোনো সন্দেহজনক আচরণ করবে? উদ্ভট নয় বিষয়টা। বারবারই জিহাদ নিজের বাবা মার বাধ্য ছেলে, বিশেষ করে ওর মায়ের একমাত্র সন্তানই তো, খুব আদরের। সেই ছেলে হঠাৎ কেন বাবা মার ব্যতীত বিয়ে করতে চাইবে? রোজার মাথার ভেতরে সন্দেহর পোকা কিলবিল করছে। এমনিতেও সে স্বভাবগত সন্দেহবাতিক মানুষ। ছোটোখাটো বিষয়কে তিল থেকে তাল বানানোর মতো ঘটনাও সে ঘটিয়েছে। আপাতত ভীষণ অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ধড়ফড় করছে। খাটটা বাম দিকে ঘুরিয়ে সময়টা দেখে নিল। রাতের 2:26। আগামীকাল রিদির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দিন। বাচ্চাটা তার আশায় অপেক্ষা করবে। জন্মদিনে যে তাকে যেতেই হবে, নাহলে আজ ভোরেই সে রওনা হতো জিহাদের বাসার উদ্দেশ্যে। নিচে গিয়ে যাচাই বাছাই করত। আয়াত তালুকদার রোজার থেকে কিছু লুকোচুরি করে পার পাবে ভেবেছে? অসম্ভব। আজকের দিনসহ আগামীকাল যাক শুধু। সে হাত ধুয়ে নামবে, প্রয়োজনে জিহাদের গ্রামে যাবে। রোজা শুধু মনে প্রাণে আশা করছে, প্রার্থনা করছে তার সন্দেহর বিন্দুমাত্র স্পর্শই যেন জিহাদের ভেতর না থাকে। সে খুব করে চায় তাদের বিয়েটা হোক, সুন্দর একটা সংসার হোক। জিহাদের স্বপ্নের সাথে সে তারও স্বপ্ন জড়াতে চায়। রাতভর আলোচনা করা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো মিথ্যে না হোক। ফোনটা বাজছে। রোজা তাকালো পাশে। ফোনটা লাল রঙের বালিশটার পাশে। স্ক্রিনে ভাসছে জিহাদের নাম্বার। অনবরত কল করে যাচ্ছে। ভীষণ মরিয়া লাগছে ওকে। কেন এত যে তার সন্দেহ মাত্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে? ও কি বুঝতে পারছে না? চেনে না রোজাকে, জানে না অল্পতেই সন্দেহর জালে যে ফেঁসে যায় সে। এতগুলো কলের একটা কলও ধরল না রোজা। তাকালো জানালার দিকে। স্লাইড করা কাজটা, পর্দা সরানো, মৃদু বাতাস প্রবেশ করছে। চাঁদটা দেখা যাচ্ছে। অর্ধখণ্ডিত চাঁদের চারিপাশে জলজল তারাদের সমাবেশ। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল রোজা। ফোনটা বন্ধ করে রাখে, মাথাটা এলিয়ে দেয় নরম বিছানায়।
আগামীকালের জন্য ভালোভাবে যত্ন নিয়ে চুলগুলোকে মৃদু ভেজা ছাড়া। ব্রাউন রঙের চুলগুলো ছড়িয়ে আছে লাল বেডশিটে, মাথার উপরে কালো রঙের ফ্যানটা ঘুরছে। দৃষ্টি গিয়ে থাকলো তার সাইড টেবিলে, হৃদির সাথে তার ছবিটা ভীষণ আগের, পরিবর্তন করে নতুন একটা ছবি লাগানো দরকার। ভাবতে ভাবতে ক্লান্ত চোখ দুটো বুজে আসে পাশে হৃদির মুখখানি। সেদিন ফেরার পথে মেয়েটা আধো ঘুম অবস্থাতেই তাকে গম্ভীর কণ্ঠে বারবার করে বলেছিল, আমি অপেক্ষায় থাকবো স্নো হোয়াইট, ডোন্ট বি লেট, খবরদার। রোজা হেসে ফেলে ওর এমন বাচ্চা বাচ্চা কণ্ঠের গম্ভীর্যতায়। প্রশ্ন করেছিল মিহি কণ্ঠে, লেট হলে কি করবে তুমি? রীতি আবারও গম্ভীর হয়ে বলেছিল, মাই ড্যাড হ্যাজ আ গান। তখন প্রায় রোজার চোয়াল ঝুলে এসেছিল। আশ্চর্যের শিখরে পৌঁছে আতঙ্কে প্রশ্ন করেছিল, তুমি আমাকে শ্যুট করতে চাও? রীতি ঘুমের সাগরে তলিয়ে যেতে নিয়ে আওড়ালো, ড্যাডকে বলবো স্নো হোয়াইটকে গান দেখিয়ে ধরে আনতে। ভয় পেয়ে আর যেতেই চাইবে না আমাকে ছেড়ে। রোজা ফিক করে হেসে উঠল বাচ্চা কণ্ঠের কথাগুলো মনে মনে ভেবে। পর মুহূর্তেই বিরক্ত হলো। রক্তের কত শক্তি তাই না? যেমন বাপ তেমনি মেয়ে। ওইটুকুন বয়সে এও বুঝে ফেলেছে বাবা মেয়ে দুটোই খুবই বিপজ্জনক। সাত সকালবেলার স্নিগ্ধ নীরবতা ভাঙল নিপা বেগমের অভিযোগের সুরে। না খেতে খেতেই অমন কাঠির মতো বানিয়েছে শরীরটা, ফু দিলেই মনে হয় উড়ে যাবে। খাওয়া দাওয়ার কোনো শৃঙ্খলা নেই। বাজে কয়টা, এখনও ঘুমাচ্ছে। খেয়ে তারপর না হয় ঘুমা। রাজু খাচ্ছে পরোটা গোস্ত ঝুলে ডুবিয়ে মুখে পুড়তে নিয়ে মাথা না তুলেই বলল, চিকন না মা, ওটা জিরো ফিগার, ডায়েট মেনটেন করে বানানো হয়। তেলে বেগুনে জ্বলে ওঠেন নিপা বেগম। হাতের কাছেই থাকায় ছেলের মাথায় শক্ত করে থাবড়া বসালেন। রাজু আতকে উঠে মাথাটা সরিয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ বসালো। আজ তার মন ভালো, ভীষণ খুশি সে। মায়ের মারধরও আজ অমৃত লাগছে তার কাছে। নিপা বেগম চেঁচিয়ে যাচ্ছেন, অভ্যাসের ঘরের অভ্যাস, ওসব কি কথা? জিরো ফিগারের তুই কি বুঝিস রে? রাজু চোখ তুলে বেকুবের মতো তাকালো। মা, ওটা 2025, আর আমি বাচ্চা না, এটা বুঝবো না? তোমার মেয়ের ডায়েট চার্টের উপরই বড় করে লেখা, এ জার্নি টু হ্যাভ এ জিরো ফিগার। রাজু বাম হাতের আঙুল দিয়ে জিরো বানিয়ে দেখালো। নিপা বেগম পুনরায় হাত তুলতেই প্লেট নিয়ে ঝড়ের বেগে সরে পড়ল বেচারা। আজিজুল সাহেব হাসছেন শব্দ করেই, এতে নিপা বেগম আরও খেপলেন। কিছুক্ষণ গলা উঁচিয়ে চেঁচামেচি করে স্বামীকে দু একটা কথা শুনিয়ে তবেই শান্ত হলেন। রাজু ততক্ষণে খেয়ে উঠেছে। ছেলের অমন হাসি মুখ চঞ্চলতা নিপা বেগমের চোখে পড়ল। রান্নাঘর থেকে কিছুক্ষণ লক্ষ্য করে এবার জিজ্ঞাসা করলেন, এই ছেলে, হলো কি? এমন করছিস কেন? রাজুর সুন্দর মুখে হাসি ধরছে না, ভীষণ উত্তেজনা নিয়ে বলল, আপুর মুখ থেকে শুনেছি, ফোনে দেখেছি, কিন্তু সচক্ষে এই প্রথম মির্জাবাড়ি দেখব, আদিল মির্জাকে দেখব, রীতিকে দেখব। মুহূর্তে বিচলিত হলেন নিপা বেগম। চোখ মুখে চিন্তা নিয়ে তাকালেন সোফায় বসা স্বামীর গম্ভীর মুখের দিকে। আজিজুল সাহেবও চিন্তায় পড়লেন। আদিল মির্জা তো সাধারণ কেউ নয়, সাধারণ বাড়িও নয় ওটা। তাদের যাওয়া কি ঠিক হবে? কোনো ঝামেলায় পড়বে না তো? আজিজুল সাহেব স্ত্রীকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, রোজা যেহেতু যেতে বলেছে, সমস্যা হওয়ার কথা না। আদিল মির্জা স্পিকিং। ফোনের ওপাশে নীরবতা বয়ে যাচ্ছে। আদিল নির্বিকার মুখে কান থেকে ফোন সরাতে নিতেই ওপাশ থেকে মেয়েলি ভাষা সুর ভেসে আসলো, আদিল। আদিলের মুখের পরিবর্তন হলো না, পলক পড়ে না, একই ভঙ্গিতে ফোনটা ফের কানে ধরে, তবে প্রয়োজন বোধ করে না জবাব দেওয়ার। নীরবে অপেক্ষা করে অপরপক্ষের প্রয়োজনীয় কথাটুকু শোনার। আজ আমিরার বার্থডে। প্রত্যুত্তরে এবারও নীরব আদিল। ওপাশে নিঃশ্বাস ফেলার ধ্বনি শোনা গেল। ভেসে এলো ডুকুরে ওঠা স্বর, আই মিস ইউ মাই চাইল্ড। আদিল, একটু কথা বলতে দাও প্লিজ। আদিল তাকালো ডেস্কের উপর থাকা সংবাদপত্রের উপর। ফ্রন্ট পেজে বড় করে একজন দম্পতির সব হেডলাইন দেওয়া। পরপারে পাড়ি জমালেন অর্থমন্ত্রী আব্দুস সোহাব চৌধুরী। ভেঙে পড়েছেন তার পরিবার। ছবিতে একজন বৃদ্ধা, যার বয়স কমসে কম 70। পাশে রূপবতী নারী, দেখে মনে হচ্ছে যৌবনে আছেন এখনও। নারীর পাশে ছোট করে লেখা, রিনা সওদাগর। আদিল দৃষ্টি ফিরিয়ে আনলো, তাকালো সামনে। সে দাঁড়িয়ে আছে অফিস রুমের পশ্চিম কাচের দেয়ালের সামনে। নিচে আয়োজনের প্রস্তুতি চলছে, বডিগার্ডদের ছড়াছড়ি পুরোটা এরিয়া জুড়ে। পার্কিং এরিয়াটা বাড়ানো হচ্ছে, সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে, ম্যানেজমেন্টের লোকদের চোখের সামনে রেখে কাজগুলো করানো হচ্ছে। আদিল ওদিকে চেয়েই ধীরে স্বস্তিতে শান্তভাবে আওড়ালো,
ফোকাস অন ইউর ডেড হাজব্যান্ড, মিসেস শোভান। আমিরার মা নেই। ডিড ইউ ফরগেট? ডোন্ট ক্রস ইউর লিমিট অ্যান্ড মাই পেশেন্স। ওপাশ থেকে আরও একটি শব্দ শোনার প্রয়োজন বোধ করল না আদিল। কল কেটে ফোনটা ছুঁড়ে ফেলল সোফায়। মৃদু শব্দ হলো। ঘড়ির কাঁটা ঘুরছে 2:42। অক্টোবরের এই সময়টায় সূর্যের তাপ নরম থাকে। আজও ব্যতিক্রম নয়। সোনালি রোদ্দুর এসে পড়েছে আদিলের গম্ভীর মুখে। ধূসররাঙা চোখগুলো জ্বলজ্বল করছে, মনে হচ্ছে মনি দিয়ে আগুন বেরোচ্ছে। আদিলের পেছনে দাঁড়িয়েছিল শান্ত আর অ্যালেন। শান্তর চোখ মুখ গম্ভীর হয়ে আছে। হৃদয়ের মাঝে 4-5 ভাঁজ ফেলে বলল, বুড়োটা মরতে দেরি আর তার রং পাল্টাতে দেরি হয়নি। শেমলেস। এলেন ভরকালো, ভয় পেল। চৌকিতে শান্তর হাতে চিমটি কাটলো। তাকালো আদিলের চৌড়া পিঠে। আদিল ফিরে তাকালো না। অনেকটা সময় পরে আদিল আদেশ ছুড়ল, তাতে দাঁত পিষে, সিকিউরিটি টাইট কর। গেস্ট লিস্টের বাইরে কাউকে অ্যালাউড করা হবে না। নট ইভেন এ সিঙ্গল ফ্লাই। এলেন আর শান্ত শক্ত গলায় বলল, ইয়েস বস। শান্ত একটু ভাবলো, বলল, বস, প্রিন্সেসের পাশে সিকিউরিটি বাড়াবো? আর মিস রোজ? শান্তর কথার মাঝে আদিল ভারী থমথমে গলায় বলল, সেন্ট সামওয়ান আফটার রোজা। এলেন তৎক্ষণাৎ বুঝলো না তাদের বস কাকে মিন করেছে। শুধু নামের সম্বোধন শুনে অজানা লাগলো। শান্তর চোয়াল ঝুলে আসার পাশাপাশি গলার স্বর নেমে এলো, কে রোজা? ও ও ও মিস রোজা তো, তাই না বস? এলেন ঠোঁট কামড়ে ধরল। আদিল ফিরে তাকাতেই শান্তের সৈনিকের মতো সোজা হয়ে স্যালুট ঠুকে বলল, কাউকে পাঠাইতে হবে। আফটার রোজা, নট মিস রোজা, জাস্ট রোজা। আদিল গম্ভীর মুখে 2 কদম এগিয়ে আসতেই দ্রুত বেরিয়ে গেল শান্ত। এলানো ভদ্রভাবে শান্তর পেছন পেছন বেরিয়ে গেল, দরজাটা শব্দহীনভাবে লাগিয়ে। আদিল ডান হাতের আঙুলের সাহায্যে কপাল মালিশ করলো। ধরালো একটা সিগারেট, গিয়ে বসলো ডেস্কের চেয়ারে। ড্রয়ারে একটা ছবি উল্টে রাখা। গা চেয়ারে এলিয়ে দিয়ে অন্য হাতে ছবিটা হাতে তুলে নিল। ছবিটি রোজার, ড্রাইভ করছে। চোখে ভাসলো রোজার ড্রাইভিং করা অঙ্গভঙ্গি। আশ্চর্যজনকভাবে গতকাল আদির ফলো করেছিল রোজার গাড়িটা। তার কোনো ইন্টেনশন ছিল না। হঠাৎ সামনে পড়েছে লাল রঙের গাড়িটা। সানগ্লাস চোখে দিয়ে ড্রাইভ করতে থাকা রোজাকে অন্যরকম লাগছিল। আদিল মির্জা বাড়িতে চলা দৃষ্টি নুইয়ে রাখা রোজার থেকে ভিন্ন। হৃতিকে বাঁচানোর সময় যেই তেজস্বিনী রূপ দেখেছিল ওটাই বিদ্যমান থাকে যখন ড্রাইভ করে। আকর্ষণীয় লাগছিল। আর সবসময় এমন ডলড আপ হয়ে থাকে কেন, যেন মির্জা বাড়ির বাইরেটা র্যাম্পওয়ার্ক। আদিল বিড়বিড় করল, ড্যাম ইট। সুবর্ণা ইসলাম একজন গুণী মেকআপ আর্টিস্ট। সচরাচর জনপ্রিয় মডেলদের কাজ করে থাকেন, তবে এবার ভিন্ন ক্লায়েন্ট নিয়েছেন। শিল্পপতি আদিল মির্জার একমাত্র সন্তানের আজ জন্মদিন। তাকে চমৎকারভাবে তৈরি করা সুবর্ণার কাজ। সে নিজের টিম নিয়ে পৌঁছেছেন মাত্রই। কড়া সুরক্ষার এক একটি ধাপ পেরোতে পেরোতেই যেন বেলা শেষের পথে। হাত ঘড়িতে বেলা 4টা। তার হাতে 2 ঘন্টা সময় আছে। গাড়ি থেকে নামতেই দেখলো সামনে লম্বা চওড়া গম্ভীর শান্তকে। শান্তর কানে ব্লুটুথে কাকে যেন কিছু একটা হুমকি করে এগিয়ে এলো মেকআপ আর্টিস্টকে আপ্যায়ন করতে। হাত বাড়িয়ে স্বাগতমের ইশারা করলো। সুবর্ণা লোকজন নিয়ে প্রবেশ করলো অট্টালিকার মতো বাড়ির ভেতর। জন্মদিনের জন্য বিশেষভাবে সাজানো হচ্ছে পুরো নিচের ফ্লোর। সোফা, ডাইনিং সব সরানো হয়েছে। সিঁড়ি ধরে ফ্লোর পর্যন্ত লাল কার্পেট বিছানো হয়েছে। সিঁড়ির হাতলে ফুলের সমারোহ। মাথার উপর ঝাড়বাতিটা সুবিশাল। বাড়ির ভেতর তখনও কাজ চলছে ব্যস্ত গতিতে। সুবর্ণা নিজের এতটুকু জীবনে অনেক বড়লোকের কারখানা দেখেও এতে আশ্চর্য বিমোহিত হন। বাইরে থেকে মুগ্ধ চোখে দেখতে দেখতে এসেছেন সে। শান্ত তাদের নিয়ে সোজা দোতলায় গেল হৃদির রুমে। হৃদির হাতে তার সমান লম্বা একটা ব্যাঙ পুতুল। ওটা ধরে পা ঝুলিয়ে বসে আছে সোফায়। মরিয়ম বেগমকে কিছুক্ষণ পরপর প্রশ্ন করছে রোজার সম্পর্কে, এসেছে কি না। অসহায় মরিয়ম বেগম বলে যাচ্ছেন, আসলে তো সর্বপ্রথম এখানেই আসবে। এতে মেয়েটা গাল ফুলোয়, অসন্তুষ্ট হয়, বিড়বিড়িয়ে বলে, এখনও কেন আসছে না। সুবর্ণা প্রবেশ করেই দেখে পুতুলের মতো দেখতে একটা বাচ্চাকে, 2 গাল ফুলিয়ে অনবরত কথা বলছে। শান্ত এসে মিষ্টি করে বলে, প্রিন্সেস, ইউ হ্যাভ টু গেট রেডি। ইনি হচ্ছেন আপনার মেকআপ আর্টিস্ট। ওদিকে ধ্যান দিল না হৃদি। 2 চোখ ভর্তি আশা নিয়ে দ্রুত প্রশ্ন করল,
বডিগার্ড আঙ্কেল, স্নো হোয়াইট কোথায়? আপনি কি তাকে বলেননি দ্রুত আসতে? শান্ত বোঝানোর চেষ্টা করলো, আজ মিসেস রোজার পরিবারও আসবেন, তাদের নিয়ে পৌঁছাতে তো একটু দেরি হবে তাই না? ইতোমধ্যে গাড়ি পাঠানো হয়েছে, আপনি তৈরি হয়ে দেখবেন সে চলে এসেছে। রীতি সন্তুষ্ট হলো, উঠে গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে। বাচ্চা বাচ্চা চেহারাটা প্রত্যাশার আলো জ্বলজ্বল করছে। শান্ত সুবর্ণা সহ তার টিমকে সবকিছু নির্দেশ দিয়ে বেরিয়ে গেল। দরজার সামনে রেখে গেল ক্লান্তকে। আপাতত ও গার্ড করবে এখানটা। শান্ত গার্ডেনে এসে খোঁজ করলো এলেনের। এলেন তখন ইতোমধ্যে বেরিয়েছে আদিলের উদ্দেশ্যে। কিসের জন্য শান্ত তা জানে না। সে ব্যস্ত হলো কল দিতে। এখনও বসে আছিস যে? এত কি ভাবছিস মা? কোনো সমস্যা হয়েছে? নিপা বেগম চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন রোজাকে। সারাদিন মেয়েটা কেমন ভাবনায় বিভোর, কি হয়েছে বলছেও না। খাওয়া দাওয়ার ঠিক ঠিকানাও নেই। আজকে পার্টিতে পড়ে যাওয়া সব কিছু বিছানার উপর সাজিয়ে রাখা, অথচ তৈরি না হয়ে মেয়েটা বসেই আছে শূন্য চোখে। না বলে কিভাবে জানবো বলতো? রোজা অসহায় হয়ে ফিরে তাকালো, দুর্বল হেসে বলল, কি হবে মা, মন খারাপ হতে পারে না? কারণ তো থাকবেই তাই না? কারণ বল। রোজা ভালোভাবে দেখলো জামদানি পরে তৈরি হওয়া নিপা বেগমকে, চট করে উঠে চুমু খেলো গালে। মুগ্ধ হয়ে বলল, বাহ মিসেস তালুকদারকে তো আগুন লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক। বলতে বলতে মিহি মিহি চোখ থেকে কাজল নিয়ে নিপা বেগমের নাকের পেছনের ছোয়ালো। বাচ্চাদের মতো খিলখিল করে হাসছেন নিপা বেগম। মেয়ের কাঁধে লজ্জিত ভঙ্গিতে ঠেলে বেরিয়ে গেল উতলা হলেন। মেয়ের কাঁধে লজ্জিত ভঙ্গিতে ঠেলে বেরিয়ে যেতে উতলা হলেন। শুধু মশকরা, তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর, বেলা ছোট, সূর্য ডুবেছে, কয়টা বাজে দেখেছিস? রোজা অন্যমনস্ক ভঙ্গিতে তাকালো। 6টা ইতোমধ্যে বাজে। সত্যি বলতে রোজা আর যেতে ইচ্ছে হচ্ছে না আদিল মির্জার জন্য। ওই লোক কেন পাঠাবে গার্ডস গাড়ি? কেন জোরপূর্বক গার্ডস দাঁড়িয়ে থাকবে বাড়ির বাইরে? মনে হচ্ছে তাকে ধরে বেঁধে নেওয়া হচ্ছে। এখানে স্বাধীনতা কোথায়? রীতির জন্য তাকে দেরি করে হলেও যেতে হচ্ছে। না হলে রোজাকে গার্ডস কেন নিজে হুকুম করেও নিয়ে যেতে পারতো না? বারবারই সে নিজের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত অথবা চোরাচুরিতে সহ্য করে না, উল্টো জেদি হয়, তেড়া হয়। এজন্য নিপা বেগম, আজিজুল সাহেবও মেয়েকে প্রশ্রয় দিয়ে এসেছেন, মতামতের কদর করেছেন। আপু কেমন লাগছে? রাজুর কথা বন্ধ হলো। ফ্যালফ্যাল করে দেখলো বড় বোনকে। রোজা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে লম্বা ব্রাউন চুলগুলো কার্ল করছিল নিচের দিকে দিয়ে। লাল রঙের জর্জেট শাড়িটা শাড়ির ব্লাউজ পিস দিয়ে বানানো ব্যাকলেস ব্লাউজ দিয়ে পরেছে। লাইট মেকআপ করা, এখনও লিপস্টিক দেয়নি। রাজু জানে, ছোটবেলা থেকেই দেখে এসেছে তার বোন অত্যন্ত সুন্দর। গায়ের রংটা দুধের মতো আর আস্ত। আপু তোমাকে ভীষণ বাজে দেখাচ্ছে। ইস। রোজা হেসে ফেললো। দেখলো রাজু তৈরি হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। কালো শার্ট ইন করে পরেছে, শার্টের উপর ভেস্টের উপর কোট। হ্যান্ডসাম লাগছে বেশ। নিজের কাজে ফের ব্যস্ত হয়ে বলল, তাই তোকেও বাজে দেখাচ্ছে? ওই যে মামা বানরটা আছে না, সেবার এলো বাড়ির সামনে, চুলের উকুন টুকাতো, ওটার মতো লাগছে। রাজু মুখ ভেঙালো। বেশ চমৎকারভাবে এক সাইডে চুল ভাঁজ করার ভঙ্গিমা করে আত্মবিশ্বাস নিয়ে বলল, আমাকে সুদর্শন লাগছে, মেয়েদের হার্টবিট বাড়ানোর মতো। হাতের চিরুনিটা ছুঁড়ে মারতেই রাজু সরে গেল হাসতে হাসতে। ওদিকে বাইরে থেকে গার্ডস তাড়া দিচ্ছে একটু পরপর। পারছে না ঘরে প্রবেশ করতে করে তাদেরকে তুলে নিয়ে যেতে। এতেই রোজার রাগ জেদ বেড়েছে। সে ইচ্ছে করে আরও দেরি করেছে। কোন সাহসে এত জোরপূর্বক আচরণ দেখাবে? হঠাৎ শোরগোল শুনে রোজা উঠে দাঁড়ালো দরজার সামনে। ইতোমধ্যে 7টা বাজছে। তাদের সদর দরজার সামনে এলেন এসে দাঁড়িয়েছে। ভীষণ বিনয়ের সাথে বলল, মিস রোজা, আপনাকে এখনই সাথে আসতে হবে। রোজা রাগ হবে এর পূর্বেই এলেন ফের বলল, প্রিন্সেস আপনাকেই বারবার খুঁজছে। রোজা শান্ত হয়ে গেল। বড় করে শ্বাস টেনে নিল। হৃদির জন্য অত্যন্ত, তাকে হজম করতে হবে এসব। সে ইতোমধ্যে তৈরি। রুমে ঢুকে জাস্ট লিপ গ্লসটা দিল লিপস্টিকের উপর। কালো লালের মিশনে ক্লাসটা নিল ফোনের পাশাপাশি। জুতোজোড়া পরে বেরিয়ে এলো। আজিজুল সাহেব, নিপা বেগম, রাজু গাড়িতে উঠে বসেছেন। এলেন আগ্রহের সাথে মেলে ধরেছে গাড়ির দরজা। তখন অবচেতনে একবার চোখে তুলে তাকালেও দ্বিতীয়বার
থেকে আর একবারও চোখ তুলে তাকায়নি, মাথা নত করে রেখেছে। রোজার এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে। গাড়িতে উঠে বসতে দেরি, চলতে নয়। হাওয়ার বেগে ড্রাইভার ড্রাইভ করছে, করবে না। জেদের বসে সে আসলেই দেরি করেছে। রীতি নিশ্চয়ই রাগ করবে, কিন্তু ও তো বাচ্চা মানুষ, বোঝে কম। রোজা বাইরের মানুষ দিন শেষে। এতটা ঘনিষ্ঠতা এমন দিনেও মানায় কি?